দেশে একটা কথা আছে যে জামাত ইসলামী আওয়ামী লীগের সাথে জোট করেছে। এই কথাটা সম্পূর্ণ ভুল এবং মানুষের ভুল ধারণা। কারণ জামাত ইসলামী তখন তারা বাংলাদেশে জামাত ইসলামী 2024 সালের 5 আগস্টের পূর্বে জামাত ইসলামী ছিল তৃতীয় একটি দল। প্রথম দল এবং দ্বিতীয় দল আওয়ামী লীগ এবং বিএনপি ছিল। আওয়ামী লীগ এবং বিএনপি এই প্রথম এবং দ্বিতীয় দল হওয়ার কারণে কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসতেন, বিএনপি বিরোধী দল হিসেবে থাকতেন, আবার কখনো বিএনপি ক্ষমতায় আসতেন, আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে থাকতেন। জামাত ইসলামী তারা মাঠ পর্যায়ে সবসময় বিরোধী দলের ভূমিকায় ছিল 2024 সালের 5 আগস্টের পূর্ব পর্যন্ত। সেই হিসাবে জামাত ইসলামী মাঠ পর্যায়ের বিরোধী দল থাকার কারণে, তৃতীয় বিরোধী দল থাকার কারণে যখন যারা বিরোধী দল হিসাবে মাঠে থাকতেন তখন তাদের সাথে তাদের দেখা হতো এবং কর্মসূচির সাথে একাকার কর্মসূচি হতো। এই হিসাবে হয়তো দেশের জনগণ অথবা কেউ কেউ মনে করতে পারে যে জামাত ইসলামী আওয়ামী লীগের সাথে একবার ছিলেন। আসলে এটা মোটেই নয়। সেই সময় কেয়ারটেকার সরকারের দাবিতে জামাত ইসলামী যেই আন্দোলনটা শুরু করেছে সেই আন্দোলনের সাথে আওয়ামী লীগও কেয়ারটেকার সরকারের দাবিতে একমত হয়ে তারাও আন্দোলন করেছে। সুতরাং জামাত ইসলামী এবং আওয়ামী লীগ একই ময়দানে এবং রাজপথে থাকার কারণে হয়তো অনেকে এটা মনে করতে পারে, কিন্তু আসলে তাদের সাথে জামাতের কোনো জোট কখনই হয়নি। দ্বিতীয়ত হচ্ছে, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলেন তখন তারা ভারতের সাথে অতিমাত্রায় বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার কারণেই বাংলাদেশে এক ঐতিহাসিক কারণে বাংলাদেশে তৎকালীন সমস্ত বিরোধী দলে একটা জোট গঠন করতে বাধ্য হয়েছে বা জোট গঠন করেছে বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য। এটা কি 96-এর কথা বলতেছেন? এটা আমরা বলতেছি 96 পরবর্তী সময়ের কথা। 96-তে যখন আওয়ামী লীগ ক্ষমতা যায় তখন তারা ক্ষমতায় থেকে এমন কিছু কাজ করেছেন যা বাংলাদেশের স্বার্থ বিরোধী, এবং সেটা ছিল সম্পূর্ণ আমাদের দেশের একটা নিকটতম দেশের স্বার্থ রক্ষা ছিল সবচাইতে বেশি, যার জন্য শুধু জামাত ইসলামী নয়, তৎকালীন সকল বিরোধী দলই বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্যে সকলেই মিলে একটা জোট গঠন করেন এবং সেই জোটে 4 নেতা একসাথেই তারা স্বাক্ষর গ্রহণ করেছেন। সেই স্বাক্ষর গ্রহণ করতে গিয়ে সেখানে বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়া তিনি স্বাক্ষর করেছেন এবং জামাতের পক্ষ থেকে শহীদ অধ্যাপক গোলাম আজম রহিমাহুল্লাহ তিনি তখন যেহেতু জামাতের আমির ছিলেন তিনি স্বাক্ষর করেছেন, এবং ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে মরহুম মাওলানা শায়েখ আজিজুল হক সাহেব তিনি রহমানুল্লাহ তিনি সেখানে স্বাক্ষর করেছেন। আর জাতীয় পার্টির পক্ষ থেকে জেনারেল এরশাদ ওখানে স্বাক্ষর করেছেন। এই 4 নেতার স্বাক্ষরেই একটা জোট গঠিত হয়। সেই জোটের মাধ্যমে শুধুমাত্র 2001 সালে নির্বাচন হয়। সে নির্বাচনে জামাত ইসলামী জোট ভিত্তিক নির্বাচনে অংশগ্রহণ করেছে। এছাড়া জামাত ইসলামী সর্বসময় নির্বাচনে অংশগ্রহণ করেছে নিজস্ব স্বকীয়তা নিয়েই, এবং এই স্বকীয়তায় জামাত ইসলামী চরপেশন এবং মনপুরা বলা চায় এই আসনের সর্বপ্রথম নির্বাচন করেছেন জামাত ইসলামীর নামে এবং জামাত ইসলামীর প্রতীক দাড়িপাল্লা নিয়ে নির্বাচন করেছেন 1991 সালে প্রথম নির্বাচন করেন। তখন প্রার্থী ছিলেন জনাব মাওলানা শাহজাহান সাহেব, তার বাড়ি ছিলেন মাদ্রাজে। এরপরে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন করেন 1996 সালে নির্বাচন করেছেন অধ্যাপক জনাব জিয়াউল মোর্শেদ, তিনিও জামাত ইসলামের পক্ষ থেকে এই আসনে এককভাবে এবং জামাতের প্রার্থী হিসাবে নির্বাচন করেছিলেন দাড়িপাল্লা প্রতীকে।
পরবর্তীতে 2001 সালে জোটভিত্তিক নির্বাচন হওয়ার কারণে জামাত ইসলামী আর এখানে কোনো প্রার্থী দেয় নাই। এরপরে তো পরপর যে নির্বাচনগুলো গেল, এটা তো আপনারা সকলেই জানেন, বাংলাদেশের সকলেই জানে, এগুলি কোনো নির্বাচনই ছিল না এবং নির্বাচনে অংশগ্রহণ করার মতো কোনো পরিবেশ পরিস্থিতিও ছিল না, যার জন্য জামাত ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2024 সালে 36 জুলাই বিপ্লবে যখন এদেশের একটি ফ্যাসিস্ট শক্তি এখান থেকে বিদায় নিলেন, তখন জামাত ইসলামী এককভাবেই বাংলাদেশে কাজ করা, আগের থেকেও বাংলাদেশে জামাত ইসলামী এককভাবে কাজ করছেন, আর এখন জামাত ইসলামী এককভাবেই বাংলাদেশে কাজ করেন। জামাত ইসলামী এই দেশে জোট ভিত্তিক নির্বাচন করবে কি করবে না, এটা জামাতের কেন্দ্রীয় সিদ্ধান্তের উপরে নির্ভর করে। এই জোট ভিত্তিক নির্বাচনের ব্যাপারে আমাদের কাছে এখন পর্যন্ত যে সংবাদ আছে সেটা হলো জামাত ইসলামী জোট ভিত্তিক নির্বাচনে অংশগ্রহণ হয়তোবা বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য কোনো যদি অপশন থাকে তাইলে এটা হতে পারে, অথবা জামাত ইসলামী এককভাবেই নির্বাচন করবে। জামাত ইসলামী বিশেষভাবে বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ করে এক প্ল্যাটফর্মে এনে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করছে এবং এই ক্ষেত্রে জামাত ইসলামের আমির জামাত তিনি নিজে সারা দেশের যতগুলো দরবার আছে, বিশেষ করে শর্ষিনার দরবারেও তিনি গিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি তাদেরকে ঐক্যের জন্য আহ্বান করেছেন। আমি তার সাথে ছিলাম এবং জালঘাটে এনএস মাদ্রাসা কায়েদ সাহেবের যে খানকা আছে সেই খানকায়ও তিনি গিয়েছেন এবং মাদ্রাসাও গিয়েছেন, সকলের সাথে মত বিনিময় করেছেন এবং সেখানেও ঐক্য গড়ে তোলার জন্য সবাইকে তিনি আহ্বান করেছেন। পরবর্তীতে চরমানাইও তিনি গিয়েছেন এবং চরমানাই পীরের সাথেও তিনি কথাবার্তা বলেছেন, মত বিনিময় করেছেন এবং সেখানেও তিনি ঐক্যের জন্য তাদেরকে আহ্বান করেছেন। এভাবে সারা বাংলাদেশের সকল ইসলামী দল এবং ইসলামী সংস্থাগুলো যেখানে যা রয়েছে সব জায়গায় জামাত ইসলামীর পক্ষ থেকে যাওয়া হয়েছে এবং সবাইকে ঐক্য করার জন্য আজও জামাত ইসলামীর আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করে যাচ্ছেন। সুতরাং আমরা চাই অন্তত জামাত ইসলামীর সাথে ঐক্যবদ্ধ হয়ে সকল ইসলামী দলগুলি এককভাবে নির্বাচন করুক, এটা আমরা আন্তরিকভাবে চাই, মনে প্রাণে চাই এবং এই বিষয়টাকে আমরা আরও শক্তিশালী করার জন্য চেষ্টা করছি। বর্তমানে জামাত ইসলামী সারা বাংলাদেশে 296 আসনে তাদের নমিনি ঘোষণা করেছেন, তারা মাঠে ময়দানে কাজ করতেছেন। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে একটি, আমাদের গঠনতন্ত্রে পরিষ্কার বলা আছে যে আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে কেবলমাত্র আল্লাহকেই হুকুমকর্তা এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসাবে আমরা মেনে নেব এবং জনগণের জন্য একটা জনকল্যাণমূলক রাষ্ট্র কায়েম করা, জনকল্যাণমূলক সমাজ কায়েম করা, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করা, এটি হচ্ছে আমাদের চূড়ান্ত লক্ষ্য এবং উদ্দেশ্য। আর এর মাধ্যমে আমাদের চূড়ান্ত টার্গেট হচ্ছে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এবং পরকালীন মুক্তি লাভ করা। এক্ষেত্রে আমাদের লক্ষ্য উদ্দেশ্যের ক্ষেত্রে আমরা কোনো প্রকার ছাড় কখনো জামাত ইসলামী দেয় নাই, আর আগামীতেও কখনো এই লক্ষ্য এবং উদ্দেশ্যের ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না। জামাত ইসলামী বাংলাদেশে যদি তারা ক্ষমতায় আসতে পারে তাহলে কি করবে সেটা তো জামাত ইসলামী স্পষ্ট তাদের গঠনতন্ত্র এবং সংগঠন পদ্ধতির মাধ্যমে জনগণের কাছে ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে এবং আমাদের আমিরে জামাত তিনি তার বক্তব্যে সারা দেশের জনগণের কাছে তা চষে বেড়াচ্ছেন এবং বলে বেড়াচ্ছেন। আর সেটা হচ্ছে আমরা জামাত ইসলামী যদি ক্ষমতায় আসতে পারে তাহলে জামাত ইসলামীর মূল টার্গেট হচ্ছে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ হিসাবে গড়ে তোলা।
সন্ত্রাসমুক্ত একটি বাংলাদেশ হিসাবে গড়ে তোলা এবং এদেশের সকল মানুষ যাতে করে তাদের অধিকার ফিরে পেতে পারে সেইটা নিশ্চিত করা হলো জামাত ইসলামের এই নির্বাচনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা দেখতে পাচ্ছি যে আজকে বাংলাদেশেও অনেক অশান্তি, সন্ত্রাস, দুর্নীতি বারবারই আমাদের দেশটা গত 53 বছর পর্যন্ত এই দেশটি বারবারই দুর্নীতির তালিকাভুক্তি হচ্ছে। তা আমাদের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশ যদি বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের যে সমস্ত দলের পক্ষ থেকে যে সমস্ত ব্যক্তিরা এই দেশটা পরিচালনা করেন, প্রথম কথা হলো তারা যদি দুর্নীতিমুক্ত হন তাহলে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হতে বাধ্য। এজন্য আমাদের প্রথম কথা যে আমরা যারা রাজনীতি করি তাদের রাজনীতির মূল কারণ কি? রাজনীতির মূল কারণে হলো জনগণের কল্যাণ করা। জনগণের কল্যাণ করা যদি রাজনীতির উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সর্বপ্রথম আমাদের বক্তব্য হচ্ছে যে যেই দলই করুক না কেন তার দলটাকেই সর্বপ্রথম দুর্নীতিমুক্ত করতে হবে। যে যেই দল করে সেই দলের কর্মীদেরকে সর্বপ্রথম দুর্নীতিমুক্ত করতে হবে। দল যদি দুর্নীতিমুক্ত না হয়, দলের কর্মীরা যদি দুর্নীতিমুক্ত না হয়, তাহলে আমরা মনে করি সেই দলের দ্বারা কখনো বাংলাদেশ দুর্নীতিমুক্ত হতে পারে না। দল এবং দলের কর্মীরা যদি সন্ত্রাস মুক্ত হয় তাইলেই কেবলমাত্র দেশটাকে সন্ত্রাস মুক্ত করতে পারে। এজন্য আমাদের মূল টার্গেট হচ্ছে বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করা, দুর্নীতি মুক্ত করা এবং মানবিক একটি বাংলাদেশ তৈরি করা, মানবিক সমাজ তৈরি করা, মানবিক দেশ তৈরি করা। এটা হচ্ছে জামাত ইসলামীর প্রথম লক্ষ্য। জামাত ইসলামী বিশেষ করে চরফ্যাশন এবং মনপুরায় যদি জামাত ইসলামী এখানে আমাকে নমিনি দেওয়া হয়েছে, এই এলাকার জনগণ যদি সত্যিকার অর্থে এখানে আমাকে চায় এবং আমাকে যদি তারা সমর্থন করে এবং সংসদে যাওয়ার মতো সুযোগ করে দেয়, তাহলে আমার প্রথম টার্গেট জামাত ইসলামীর লক্ষ্য উদ্দেশ্যই আমার প্রথম টার্গেট হলো চরফ্যাশনকে সন্ত্রাস মুক্ত করা এবং দুর্নীতি মুক্ত করা এবং একটা ইনসাফ ভিত্তিক ন্যায় নীতি সম্পূর্ণ একটা সমাজ হিসাবে গড়ে তোলা চরফ্যাশনে। এটা হচ্ছে আমার প্রথম টার্গেট। দ্বিতীয়ত হচ্ছে চরফ্যাশন এবং মনপুরা এই দুইটি উপজেলাই আসলে কৃষি নির্ভর একটি উপজেলা। এজন্য আমার মূল টার্গেট হলো যে এখানে কৃষকরা যদি উন্নত মানের প্রশিক্ষণ পায় তাহলে এখানকার কৃষি পণ্য এটা আরও সুন্দরভাবে কৃষি ফলন করা যাবে, ফলন করা যাবে এবং এদেশের মানুষ উপকৃত হবে। এজন্য আমার মূল টার্গেট এবং মূল দাবি থাকবে, আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে তো এটার জন্য আমি নিজেই চেষ্টা করব, আর যদি নির্বাচিত নাও হতে পারি তাহলে আমি যারাই নির্বাচিত হবে তাদের কাছে আমার দাবি বা এখনকার বর্তমান সরকারের কাছেও আমার দাবি যে চরফ্যাশন এবং মনপুরা দুইটি উপজেলায় আলাদা আলাদাভাবে দুইটি কৃষি ইনস্টিটিউশন গড়ে তোলা, কারণ যাতে করে এই এলাকার কৃষকদেরকে উন্নত মানের প্রশিক্ষণ দিয়ে এই এলাকাকে আরও কৃষি সমৃদ্ধ এলাকা হিসাবে গড়ে তোলা যায়। এটা হচ্ছে আমার প্রথম টার্গেট এবং প্রথম লক্ষ্য। দ্বিতীয় হলো আমাদের এই এলাকার লোকেরা আজকে বিভিন্নভাবে অনুন্নত অবস্থায় রয়েছে। যেমন আমাদের দেশে এখন আমাদের বিশেষ করে চরফ্যাশন এবং মনপুরায় এখন পর্যন্ত মানুষ নদী ভাঙ্গনের একটা আতঙ্কে থাকে সব সময়। চরফ্যাশনের পশ্চিম থেকেও ভাঙতেছে, একইভাবে আবার চরফ্যাশনের পূর্ব দিক থেকেও ভাঙতেছে। আমি চরফ্যাশনের পশ্চিমে যে নীলকমলের ঠোড়া থেকে ভাঙ্গা শুরু হয়েছে সেটাও আমি দেখেছি। ওখানে মানুষের জন্য একটা হুমকি স্বরূপ অবস্থা। আর পূর্ব দিক থেকে যে পূর্ব এবং দক্ষিণ দিক থেকে যে বেতুয়া ভাঙতেছে এটাও মানুষের জন্য, জনগণের জন্য একটি হুমকির সম্মুখীন হয়ে আছে। অনুরূপভাবে মনপুরা তো চতুর্দিক থেকেই নদী ভাঙতেছে। তো আমার প্রথম টার্গেট হলো যে যেহেতু মানুষের কাজ হলো চেষ্টা করা, সেই লক্ষ্যেই এই নদী ভাঙ্গনের হাত থেকে জনগণকে উদ্ধার করা এবং এলাকাকে
নদী ভাঙ্গনের হাত থেকে একটু মুক্ত করার জন্য যে কাজ, সেই কাজটা হলো আমার দ্বিতীয় নম্বরের অগ্রাধিকার ভিত্তিতে দ্বিতীয় নম্বরের কাজ। তাহলে আমি মনে করি যে এদেশের জনগণ নদী ভাঙ্গনের কারণে যেরকম নিশ্চয় হয়ে যায়, এই ধারাটা একটু কমে আসবে এবং এখানে লোকেরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। দ্বিতীয় হচ্ছে, আমাদের এই দক্ষিণ অঞ্চলে বিশেষ করে ভোলা বাংলাদেশের সাথে বিচ্ছিন্ন হওয়ার কারণে আসলে বাংলাদেশের মধ্যে ভোলা একটি সম্ভাবনাময় জেলা হওয়া সত্ত্বেও এখানে বিচ্ছিন্ন হওয়ার কারণে আমরা এই জেলাকে একটা বাংলাদেশের মধ্যে সম্ভাবনাময় জেলা হিসাবে আমরা গঠন করতে পারছি না। যেহেতু চরফ্যাশন এবং মনপুরা ভোলা জেলারই অংশ, সেহেতু এর উন্নয়নের লক্ষ্যে আমরা তৃতীয় পর্যায়ে ভোলা এবং ভোলার সাথে ভৌগোলিকভাবে স্থলভাগে যোগাযোগ রক্ষা করার জন্য আমরা ভোলা বরিশাল যে ব্রিজ, এই ব্রিজটা দ্রুততম সময়ের মধ্যে এটার কাজ শুরু হোক এবং এই কাজটা দ্রুততম সময়ের মধ্যে শেষ করে বাংলাদেশের সাথে ভোলার একটা সংযোগ হোক, এটা আমরা বিশেষভাবে চাই এবং এর প্রতি আমাদের বিশেষ জোরালো সমর্থনও রয়েছে, আমরা এটা দাবিও করছি। এজন্য আমরা চাই যে দ্রুততম সময়ের মধ্যে এই ব্রিজটা হোক। দ্রুততম সময়ের মধ্যে ব্রিজটা হলে পরে আমাদের দেশে যেহেতু ভোলায় একটা গ্যাস ফিল্ড রয়েছে, ভোলার বিদ্যুৎ রয়েছে, ভোলায় আলাদাভাবে বিদ্যুৎ ভোলার থেকেই বিদ্যুৎ উৎপাদন করা যায়, গ্যাস উৎপাদন করা যায়। তাইলে আমি মনে করি যদি এখানে মানে বিদ্যুৎ এবং গ্যাস এটা যদি সুষ্ঠুভাবে উৎপাদন করে কাজ করা হয়, তাইলে ভোলাতে বিভিন্ন শিল্প কারখানা এগুলি গড়ে উঠতে পারে। আর শিল্প কারখানা এগুলি গড়ে উঠলে পরে তখন বাস্তবিকভাবে চরফ্যাশন এবং মনপুরাও এর থেকে যথেষ্ট উপকৃত হবে। এই জন্য ভোলার গ্যাস এবং ভোলার বিদ্যুৎ এগুলি উৎপন্ন করে ভোলাকে উন্নয়ন করার জন্য এবং ভোলায় বিশেষ করে শিল্প কারখানা গড়ে তোলার জন্য আমাদের বিশেষ টার্গেট রয়েছে। সর্বোপরি চরফ্যাশন এবং মনপুরার জনগণের নৈতিকতা সম্পন্ন শিক্ষার মান উন্নয়নের জন্য আমাদেরকে বিশেষভাবে আরও কাজ করা প্রয়োজন বলে আমরা মনে করি। কারণ শুধুমাত্র চরফ্যাশন এবং মনপুরা নয়, গোটা বাংলাদেশের নৈতিক শিক্ষার সমুন্নত না থাকার কারণে আজকে বাংলাদেশের যুব সমাজ চারিত্রিকভাবে তারা ধ্বংস হয়ে যাচ্ছে। এদেশের অসংখ্য যুবক যুবতী আজকে দেশে কুচরিত্রের দিকে চলে যাচ্ছে। এটা সম্পূর্ণ নৈতিক শিক্ষার অভাবের কারণে চলে যাচ্ছে এবং নৈতিক শিক্ষা যেটুকু চালু আছে এটুকুর প্রতি আমাদের রাজনৈতিক দল বা আমাদের সরকার যত্নবান না হওয়ার কারণে দিন দিন এই শিক্ষাটা আরও দুর্বল হয়ে যাচ্ছে। আমাদের মেইন টার্গেট হলো নৈতিকতা সম্পন্ন শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সবল করে এদেশের যুব সমাজের চরিত্রকে মানে সুন্দর করা এবং যুব সমাজের চরিত্রকে ফিরিয়ে আনা এবং যুব সমাজকে কাজে লাগানো, এটা হচ্ছে আমাদের তৃতীয় পর্যায়ের কাজ। পরিশেষে আমাদের বক্তব্য হলো, আমরা আজকে দেখতে পাচ্ছি সেটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাগুলি এইভাবে আছে যে শিক্ষা ব্যবস্থায় আমাদের দেশের ছেলে মেয়েরা শিক্ষা গ্রহণ করে এবং সর্বশেষ তাদের হাতে একটা কাগজের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। কাগজের সার্টিফিকেট তারা নিয়ে এসে এই সার্টিফিকেট নিয়ে ঘরে ফিরে এসে তারা চাকরি পেলে তো আসলে চাকরি বাকরি করে বা কর্মস্থলে তারা কাজ করতে থাকে, ব্যস্ত থাকে। আর যারা ওই সার্টিফিকেট নিয়ে এসেও কোনো কর্মস্থল পায় না, তারা কিন্তু শেষ পর্যন্ত রাস্তায় এবং সে মানে তার পিতা মাতার বা তার পরিবারে অথবা তার মানে পাড়া প্রতিবেশীর কাছে একটা বোঝা হয়ে থাকে। এজন্য বাংলাদেশ জামাত ইসলামীর মূল টার্গেট হলো এদেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপারে এমন একটি শিক্ষা ব্যবস্থা এদেশে গড়ে উঠবে যেই শিক্ষা ব্যবস্থা থেকে একজন ছাত্র তার শিক্ষা জীবন শেষ করে একটা কাগজের সার্টিফিকেট তার হাতে ধরিয়ে দেওয়ার সাথে সাথে তাকে একটা কাজের অফার লেটারও তাকে দেয়া হবে, যাতে করে তার ছাত্রত্ব শেষ করেই তিনি কাজে যোগদান করতে পারে এবং কাজে যোগদান করে তিনি যেন তার দেশ
তার পরিবার, তার সমাজ সব কিছুকে তিনি যেন উজ্জ্বল করতে পারে, এমন একটি শিক্ষা ব্যবস্থা তৈরি করা জামাত ইসলামীর মূল টার্গেট। এবং আমাদের দেশে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে নারীরা তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় তারা আন্দোলন করে, স্ট্রাগল করে, বিপ্লব করে, তারা মিছিল করে, মিটিং করে। জামাত ইসলামের মূল টার্গেট হচ্ছে যে এদেশে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে এদেশের নারীদেরকে যেভাবে জাহিলি যুগের নারীদেরকে যেভাবে কোরআন এবং সুন্নাহ তাদের মর্যাদা দিয়েছে, তাদের অধিকার দিয়েছে, ঠিক তেমনিভাবে বাংলাদেশেও যে আজকে নারী সমাজ রয়েছে যারা আজকে তাদের অধিকার থেকে বঞ্চিত, তারা জায়গায় জায়গায় যেরকম লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছেন, অপমানিত হচ্ছেন, সম্মান মর্যাদা নিয়ে তারা যেভাবে এখানে চলতে পারে না, জামাত ইসলামীর টার্গেট হচ্ছে যে নারীদেরকে সেই হারানো সম্মান মর্যাদা ফিরিয়ে দেওয়া এবং তাদের অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া, যাতে করে তারা স্বাধীনভাবে তাদের কাজ করতে পারে, তাদের কর্মস্থলে যেন তারা কাজ করতে গিয়ে কখনো দুশ্চিন্তায় না থাকতে হয় এবং তারা যেন লাঞ্ছিত অপমানিত না হয়। এটা হচ্ছে জামাত ইসলামীর মৌলিক টার্গেট। বিচার বিভাগের ব্যাপারে জামাত ইসলামীর মৌলিক টার্গেট হচ্ছে বাংলাদেশের বিচার বিভাগ থাকবে স্বাধীন, যেই বিচার বিভাগ স্বাধীনভাবে তারা কাজ করতে পারবে। বাংলাদেশের বিচার বিভাগের উপরে আজকে রাজনৈতিক থাবা থাকার কারণে বিচার বিভাগ স্বাধীনভাবে কোনো বিচার করতে পারে না। এই কারণে আমরা লক্ষ্য করেছি যে রাজনৈতিক দল যারা যখন ক্ষমতায় থাকে তাদের শাহাদাত আঙ্গুলির ইশারায় এদেশের লোকেরা এদেশে মানে জনগণকে তারা বিচার বিভাগের মাধ্যমে তারা তাদেরকে আটকিয়ে ফেলে, অর্থাৎ তাদেরকে কারারুদ্ধ করে। আবার যখন তারা ক্ষমতা থেকে চলে যায় তখন দেখা যায় যে আরেক দল যখন আসে তখন তাদের ইশারায় আবার তারা কারাগার থেকে বেরিয়ে আসে। এই রকম কোনো বিচার বিভাগ জামাত ইসলামী বাংলাদেশে দেখতে চায় না। জামাত ইসলামী বাংলাদেশে দেখতে চায় এমন একটা বিচার বিভাগ, যেই বিচার বিভাগ স্বাধীনভাবে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে বিচার করতে পারবে। এদেশের মানুষ যাতে করে বিচার পেয়ে তারা সন্তুষ্ট থাকে, তাদের সমস্ত অধিকারকে তারা প্রতিষ্ঠা করতে পারে, এরকম একটি দেশ প্রতিষ্ঠা করার জন্য এবং সাথে সাথে চরপেশন ও মনপুরা দুই জায়গায় বিচার বিভাগ রয়েছে। আপনারা তো অবশ্যই জানেন চরপেশনে আপনার ম্যাজিস্ট্রেট কোর্ট রয়েছে, জজ কোর্ট রয়েছে, মনপুরায় ম্যাজিস্ট্রেট কোর্ট রয়েছে। আমরা চাচ্ছি, আমার টার্গেট হলো যে আমাদের এই চরপেশন এবং মনপুরা যে দুইটা বিচারালয় আছে এই বিচার বিভাগে কোনো রাজনৈতিক থাবা থাকবে না। এখানে সম্পূর্ণভাবে বিচার বিভাগ স্বাধীন থাকবে এবং বিচার বিভাগ তাদের বিচারের যে ল আছে সেই ল অনুযায়ী তারা বিচার করে এদেশের মানুষকে একটা ন্যায় এবং ইনসাফের দিকে তারা নিয়ে আসতে পারে। এরকম একটা স্বাধীনতা, তাদের বিচার বিভাগীয় স্বাধীনতা তাদের জন্য নিশ্চিত করা, এটা আমাদের টার্গেট। তো পরিশেষে আমি সবাইকে ধন্যবাদ জানাবো এই জন্য যে আজকে আমি যেদিকেই যাচ্ছি মনপুরা এবং চরপেশনের সব দিকে মানুষ আমাকে আলহামদুলিল্লাহ তারা অনেক আগ্রহের সাথে সাদরে তারা স্বাগত জানাচ্ছে, গ্রহণ করছে, বক্তব্য শুনছে। তারা আমার বক্তব্য শুনে আবার নির্বাচনীয় কাজ করার জন্য তারা এগিয়ে আসছেন। জামাত ইসলামীতে দলে দলে তারা যোগদান করতেছেন এবং তারা বুঝতে চাচ্ছেন এবং বুঝতে পারছেন ইতিমধ্যে আমাদের বক্তব্য, আমাদের কথাবার্তায় যে জামাত ইসলামী যদি কোনোভাবে এই দেশে বা বিশেষ করে চরপেশন এবং মনপুরা যদি জামাত ইসলামীর এমপি নির্বাচিত হয় তাহলে আমরা অতীতে যে ধরনের সমস্যায় ছিলাম আমরা সেই সমস্যায় আর থাকতে হবে না, সন্ত্রাসমুক্ত একটা চরপেশন মনপুরা পাবো, এইরকম আশা ভরসা জনগণের মধ্যে ইতিমধ্যেই লক্ষ্য করা গেছে। বিশেষ করে আমি কালকে যখন আমিনাবাদে একটি রাস্তা এবং একটি মাদ্রাসার মাঠ ভরাটের কাজ উদ্বোধন করতে গিয়েছি, সেখানে দেখেছি অনেক লোকের সমাগম, বৃষ্টির মধ্যেও তারা এসেছেন, তারা কথা বলেছেন এবং তাদের কথাবার্তা ইত্যাদি শুনে আমি সুস্পষ্টভাবে বুঝতে পেরেছি যে এই দেশের মানুষ এই দেশটা একটা শান্তিপূর্ণ দেশ চায়, তারা কল্যাণমূলক দেশ চায়। তারা এই দেশের সবচাইতে ভৌগোলিক উন্নয়ন এবং জাগতিক উন্নয়নের চেয়ে তারা নৈতিক উন্নয়ন এবং সামাজিক উন্নয়ন এবং ব্যক্তির চারিত্রিক উন্নয়নটাই সবচাইতে বেশি অগ্রাধিকার ভিত্তিতে তারা চায়।
তো এইটা একটা আশার দিক আমি লক্ষ্য করছি। বিশেষভাবে আমি আজকে সর্বশেষ আমি মাগফিরাত কামনা করছি আমার চরপেশনের আবু বকরপুর ইতিমধ্যে একজন ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার দুইটা ছেলে আছে, একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, তার স্ত্রী আছে, তার বৃদ্ধ বাবা মা আছে। আমি তাদের সেখানে গিয়েছি, তাদের কথাবার্তা শুনেছি। আজকে আমি আমার এই সাক্ষাৎকারে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং সাথে সাথে ওই পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং তারা যেন ধৈর্য ধারণ করে তাদের এই শোককে শক্তিতে পরিণত করতে পারে, সেটা আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। একই সাথে মনপুরা বেড়িবাঁধের কাজ নিয়ে একটা ছেলে সেখানে আকস্মিক মার্ডার হয়েছে, সেই ছেলের বাড়িতেও আমি গিয়েছি, তার কবর জিয়ারত করেছি। সেখানেও মানুষের আহাজারি ইত্যাদি দেখেছি। তাদেরও একই কথা যে আমরা বিশেষ করে চরপেশন এবং মনপুরা আমরা আর কোনো মায়ের বুক খালি হোক এটা আমরা চাই না। সুতরাং জামাত ইসলামের মূল টার্গেট হচ্ছে এই জাতীয় হানাহানি দূর করে একটা শান্তির সমাজ প্রতিষ্ঠা করা, চরপেশন এবং মনপুরাকে একটি মডেল আসনে পরিণত করা। এটি আমরা আমাদের সমস্ত শক্তি ব্যয় করে করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলার তৌফিক কামনা করছি। আর আমি বিশেষ করে আমার চরপেশন এবং মনপুরা সকল জনগণের সহযোগিতা কামনা করছি। আল্লাহ যদি আমাকে জনগণের সহযোগিতায় এবং আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে যদি আমাকে এই দায়িত্ব পালনের সুযোগ দেয়া হয়, তাহলে আমি যথাযথভাবে আমি আমার দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন। জি হুজুর, আপনার কাছে আমার প্রশ্ন হলো যে আপনি বলছেন যদি জামাত ইসলামের মূল উদ্দেশ্য হলো সন্ত্রাস দমন করা, চাঁদাবাজ মুক্ত করা এবং অপরাধ মুক্ত করা, এইটাই কি আপনাদের মূল উদ্দেশ্য, নাকি আপনাদের এইটাই মূল উদ্দেশ্য যেহেতু জামাত ইসলাম আপনাদের দলের সাথে ইসলামী একটা নাম আছে, আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করা এবং বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করা, এটাও আপনাদের উদ্দেশ্য? এই ব্যাপারে একটু বলবেন, এই দুইটার ভিতরে তফাৎ কতটুকু? কিন্তু এখানে এক কথা, সেখানে আওয়ামী লীগ বলে না ইসলাম প্রতিষ্ঠা করবে, বিএনপি বলে না ইসলাম প্রতিষ্ঠা করবে, তারা বলে দুর্নীতিমুক্ত চাঁদাবাজমুক্ত বাংলাদেশ আমরা চাই, কিন্তু এখন আপনি বলছেন আমরাও চাই, কিন্তু এখানে আরেকটা যেহেতু আপনাদের নামের সাথে জামাত ইসলাম, এখন কি আপনাকে ইসলামী হুকুমত যে চান যে ব্যাপারটা, এটা কি আসলে এই ব্যাপারে কি বলবেন? আমরা মনে করি বাংলাদেশে নয়, গোটা পৃথিবীর কোথাও ইসলামকে বাদ দিয়ে কেউ কখনোই দুর্নীতিমুক্ত বা সন্ত্রাসমুক্ত সমাজ কায়েম করতে পারবে না, এটা আমরা দৃঢ়তার সাথে বলতে পারি। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা জাহিলি সমাজেই জন্মগ্রহণ করেছিলেন। সেই জাহিলি সমাজের জাহিলিয়াতগুলি বুঝার যখন তার বয়স হয়েছে, তখন থেকে তিনি ওই জাহিলিয়াতকে দূর করার জন্য তিনি চেষ্টা করেছেন। বিশেষ করে তার বয়স যখন 17 বছর, তখন তিনি তার বন্ধু বান্ধব সঙ্গী সাথীদেরকে নিয়ে একটা সংগঠন কায়েম করেছিলেন, যেটার নাম ছিল হিলফুল ফুজুর। এই সংগঠনের উদ্দেশ্যই ছিল জাহিলিয়াত দূর করে, সন্ত্রাস দূর করে, দুর্নীতি দূর করে একটা সমাজ তৈরি করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত এই চেষ্টা করলেন, আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু চেষ্টা করার পরেও তিনি সমাজের খুব বেশি কোনো জায়গায় কোনো পরিবর্তন করতে পারেন নাই, যার ফলে তিনি নিজেকে নিজে পরিবর্তন করতে না পারায় একটা হতাশার মধ্যেই পড়ে গেলেন। এই হতাশা থেকে কেটে ওঠার জন্য তিনি ধর্ণা ধরতে শুরু করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এবং আল্লাহ তাআলার কাছে তিনি চাইতে থাকলেন যে আল্লাহ, আমি তো এই সমাজের যে সমস্ত জাহিলিয়াতগুলো আছে, জাহিলিয়াতগুলোতে তো আমি উৎখাত করার জন্য চেষ্টা করেছি আমার সাধ্য মোতাবেক, আমি তো আসলে খুব বেশি করতে পারি নাই। এখন এই সমাজকে একটা সুন্দর সমাজে পরিণত করার জন্য, দুর্নীতিমুক্ত সমাজে পরিণত করার জন্য, একটা সন্ত্রাসমুক্ত সমাজে পরিণত করার জন্য, জাহিলিয়াত মুক্ত সমাজে পরিণত করার জন্য আপনার পক্ষ থেকে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে একটা সঠিক রাস্তা দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাবনা করতে করতে শেষ পর্যন্ত হেরা গুহায় চলে গেলেন। দিনের পর দিন হেরা গুহায় থাকলেন, সেখানে ভাবনা করতে থাকলেন, চিন্তা ভাবনা করতে থাকলেন, ভাবতে থাকলেন, আল্লাহর কাছে ধর্ণা ধরতে থাকলেন। এমত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 40 বছর 11 দিনের দিন আল্লাহর পক্ষ থেকে যে ওহী নাজিল হওয়া শুরু হলো, সেই ওহীর ভিত্তিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের পরিবর্তন করার কাজ শুরু করেছেন। দেখা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
40 বছর 11 দিন থেকে শুরু করে এই কাজ ওহির মাধ্যমে যখন শুরু করলেন, তিনি তার জীবনের 23 বছর ব্যবধানে একটা স্বীকৃত জাহিলি সমাজকে তিনি একটা আদর্শের সমাজে পরিণত করতে পেরেছেন। একটা স্বীকৃত দুর্নীতিবাজ সমাজ, সন্ত্রাসবাজ একটা সমাজকে তিনি সন্ত্রাসমুক্ত এবং নৈরাজ্যমুক্ত এবং দুর্নীতিমুক্ত একটা সমাজ তৈরি করেছেন। এবং এমন একটি আদর্শ সমাজ তিনি তো সেখানে তৈরি করেছেন, কিয়ামত পর্যন্ত সেই সমাজই সকলের কাছে উদাহরণ হিসাবে থাকবে। এই সমাজের মতো একটি সমাজ আর দুনিয়ায় কেউ তৈরি করতে পারে নাই। তো এটাতে পরিষ্কার বোঝা গেল, কোরআনকে বাদ দিয়ে কেউ দুর্নীতিমুক্ত সমাজ তৈরি করতে পারবে এরকম কোনো দৃষ্টান্ত অন্তত আমরা যারা জামাত ইসলামী করি আমাদের কাছে নেই। যদি সেটা হতো তাহলে বিগত 53 বছরে আমাদের দেশটা যারা শাসন করেছে তারা দুর্নীতিমুক্ত করার জন্য বহুবার আমাদেরকে বলেছেন, জনগণকে বলেছেন, ওয়াদা দিয়েছেন, চেষ্টাও করেছেন, কিন্তু তারা দুর্নীতিমুক্ত করতে পারেন না। অতএব আমাদের পরিষ্কার কথা, ইসলামকে বাদ দিয়ে সমাজকে দুর্নীতিমুক্ত করা, সন্ত্রাসমুক্ত করা, এটা কারো পক্ষে অতীতেও কোনো দিন সম্ভব হয় নাই, আগামী দিনও এটা কারো পক্ষে সম্ভব হবে না। অতএব সমাজকে দুর্নীতি মুক্ত করতে হলে ইসলামী আইন দিয়ে, কোরআন এবং সুন্নাহর আইন দিয়েই সম্ভব। এটার বিকল্প কোনো রাস্তা আমরা আছে বলে মনে করি না। আচ্ছা, অনেক ইসলামী দল তারা দাবি করতেছে যে আসলে জামাত ইসলাম নামে ইসলাম, কামে ইসলামের পরিপূর্ণ সব কিছু তাদের ভিতরে নাই। তো সেটার একটা প্রমাণ আমাদের সামনে চলে আসছে। আচ্ছা,